সুভাষকে বোঝা শক্ত এই বেঙ্গলি পপুলার র্যাপ সংটা আদৌ কতটা লিরিক্যালি কারেক্ট আমি জানি না, সিম্বলিক্যালি কারেক্ট হতেই পারে, কিন্তু লিটারেলি কতটা কারেক্ট আমার সেটা নিয়ে একটু সংশয় হয়। কারণ আমার মনে হয় যে একটা মানুষের মেধা, স্কিল, কম্পিটেন্স, সদিচ্ছা, একটা সঠিক উদ্দেশ্য, মানুষের একটা দেশের উপকার করার, শৃঙ্খল মোচনের মতো একটা সঠিক উদ্দেশ্য, ইমানসিপেশন অফ পিপল, এরকম একটা সঠিক উদ্দেশ্য এবং তার প্রতি সম্পূর্ণ অবিচল থাকা সততা, এই সমস্তটা যদি কারোর মধ্যে উপস্থিত থাকে তাহলে তার ঠিক যতটা স্ট্রেট ফরওয়ার্ড এবং সহজ সরল হওয়ার কথা, যতটা ক্লিয়ার নিজের লজিকে দাঁড়ানোর কথা, আমার মনে হয় সুভাষ বোস নেতাজি ঠিক সেরকম মানুষই ছিলেন। দোষে গুণে রক্ত মাংসের ঠিক সেরকম মানুষই ছিলেন। তার যৌবনে যেরকম হওয়ার কথা, তার কৈশোরে যেরকম হওয়ার কথা, যে যে জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হওয়ার কথা, যেগুলোর প্রতি তার আগ্রহপ্রবণ হয়ে পড়ার কথা, তার সমস্ত কিছুই তার মধ্যে ছিল। এমন কিছুই ছিল না যেটা উইয়ার্ড বা এরই একটা পার্সোনালিটি ট্রেট। ওরকম লেভেলের লোকেদের যা থাকার কথা খুব স্বাভাবিকভাবেই, যারা একদম সেই শরীরে রক্তের জায়গায় জল বইছে না, যাদের সংবহন, জলের সংবহন যাদের হচ্ছে না, আবার মস্তিষ্কেও ঘিলু রয়েছে, সোশ্যাল ইন্টেলিজেন্স রয়েছে। তার কারণ দেখুন, তিনি বাকি সব কথা যদি ছেড়ে দিই, শুধু যদি রাজনৈতিক কেরিয়ারটার কথাই ভাবি, তিনি দেখলেন যে একটা দল, জাতীয় কংগ্রেস, তার জন্মেরও আগে থেকে বোধহয় তার প্রতিষ্ঠা এবং স্টলওয়ার্ড দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরকম ধরনের সব, উপেন্দ্রনাথ ব্যানার্জি, এরকম ধরনের সমস্ত স্টলওয়ার্ডদের নিয়ে তৈরি একটা দল, যারা এক একজন নিজেরাই কিংবদন্তি, তখন জীবন্ত কিংবদন্তি। সেই রকম লোকেরা যে আদর্শ নিয়ে একটা দল তৈরি করেছিল, একটা মানে বন্ধা জমিতে, ভারতের অনুর্বর জমিতে প্রেয়ার, পিটিশন, প্রোটেস্টের মাধ্যমে একটা মিডিল গ্রাউন্ড তৈরি করার, একটা স্টেজ তৈরি করার মতো একটা দল তৈরি করেছিল। সেইটাকে গান্ধীজির মতো একজন মানে সারা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেয় একজন ব্যক্তিত্ব, নামকরা ব্যারিস্টার, সেই যুগে নিজের মতো আদর্শে সম্পূর্ণ নতুনভাবে প্রাণ দিয়ে সঞ্চালনা করলেন। যে ভারত কোনো জাতীয় আন্দোলন পায়নি, সেখানে হিন্দু, মুসলিম, নারী, পুরুষ এবং জমিদার, কৃষক, এরকম হাজারো বাঁটোয়ারা ছিল, মজদুর, আলাদা আলাদা জাতের মধ্যে হাজারো বাঁটোয়ারা ছিল। তাদের প্রত্যেককে গান্ধীজি বোঝাতে সক্ষম হলেন যে কেন তাদের সবার কমন শত্রু ইংরেজ, আর সেটা বোঝানোয় সক্ষম হওয়ার কয়েক বছরের মধ্যে 1915-তে তিনি পাকাপাকিভাবে ভারতে ফিরে এলেন। আর তারপরেই 1920 থেকে ভারত জাতীয় আন্দোলন পাওয়া শুরু করলো। সেই দেখে উনি তার দলে যোগ দিলেন, তার সাথে নেগোসিয়েশন, তার মধ্যে জওহরলাল নেহেরুর মতো যোগ্য ব্যক্তির সাথে, পণ্ডিতজির সাথে ইউথ উইং, সোশ্যালিস্ট প্রিন্সিপাল আনয়ন করা, সেই রকম একটা লবি কংগ্রেসের মধ্যে তৈরি করা, সেই সমস্ত কিছু করলেন। তারপর তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা উদ্ভূত এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, যেটা কেউ আগে থেকে ফোর্সই করতে পারে না, পূর্বাভাস দিতে পারে না, যেটা হঠাৎ করে তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে উনি বুঝলেন ঠিক গান্ধীজি যেভাবে আলাদা আলাদা ফ্যাকশনের মধ্যে ভারতের সংযোগ স্থাপন করার কাজটা প্রথম করেছিলেন, তেমনি সেরকম বাইরের অক্ষশক্তি, মিত্রশক্তি নিজেদের নিজেদের ধান্দায় রয়েছে, আর ভারতীয়রা নিজেদের শৃঙ্খল মোচনের জন্য রয়েছে। সেই দুটোর মধ্যে একটা সংযোগ স্থাপন করার দরকার, এবং সেটা বাস মিস হয়ে গেলে আর হবে না। ক্লক ইজ টিকিং, টাইম চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা টিকটিক করছে, হাতে একদম সময় নেই। সেই সময় দাঁড়িয়ে ত্রিপুরী কংগ্রেসে আবার হরিপুরার পর আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা যখন আদর্শগত বিরোধ, সেখানে নেগোশিয়েট করার, বার্গেনিং করার কোনো জায়গা নেই। গান্ধীজি জাতির জনক ইত্যাদি বলে তাকে তার জায়গা দিয়ে, গান্ধীজিও তাকে দেশপ্রেমিকদের দেশপ্রেমিক, সমস্ত জায়গায় ব্যক্তিগত জায়গায় স্থির থেকে তিনি ঠিক সেটাই করলেন। ওই মুহূর্তে তাকে একই সাথে মিলিটারি ডিপ্লোম্যাসি এবং একটা মিলিটারি অভিযান বা অ্যাডভেঞ্চার সেই রকম করবার জন্য যা যা দরকার তিনি করলেন। তারপর যথারীতি যেগুলো কেউ ফোর্সই করতে পারে না, সেরকম জাপানে বোমা বর্ষণ, পরমাণু বোমা তৈরি করে ফেলা, ম্যানহাটন প্রজেক্টে সফল হওয়া, সেইখান থেকে আর ঘুরে দাঁড়ানোর পয়েন্ট অফ নো রিটার্ন এসে গেছিলো। সেখান থেকে যা পরিণতি, যে কোনো একটা কিছু হতে পারতো, হয় জার্মানির আগে পরমাণু বোমা এসে কিছু একটা হয়ে যেতে পারতো। তিনি চুক্তি করে সেগুলো চেষ্টা করলেন, জাপানের মতো ক্রুড ইংরেজদেরকেও ছাপিয়ে যাওয়ার নিষ্ঠুরতা একটা সেনাবাহিনী যাতে না ভারতের কিছু করতে পারে, তার জন্য যা চুক্তি করার দরকার, যে সেফগার্ডগুলো রাখার কথা সেগুলো উনি রাখলেন। তারপর ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে যেটুকু হওয়ার সেটাকে মেনে নিলেন। সেইভাবেই তিনি সেই অনুযায়ী বাস্তবতার সাথে যুঝলেন। তো এরকম একটা স্ট্রেট ফরওয়ার্ড ক্যারেক্টার, যে পুরোপুরি নিজে জানে যে আমি কী চাই এবং সেটা করার জন্য সব কিছুই করতে রাজি, তার কম্পিটেন্স আছে, মেরিট আছে, সেই আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সে কোনো জায়গায় সেরকম দ্বিচারিতা রাখলো না, দ্বিচারিতার কোনো জায়গা দিল না। শুধু নিজের রেজিমেন্টে মুসলিম, মানে নিজের একদম ডানহাত মুসলিমদের বানানো থেকে শুরু করে ঝাঁসির রানী রেজিমেন্ট তৈরি করা, নেহেরু ব্রিগেড তৈরি করা, গান্ধী ব্রিগেড তৈরি করা, এই সমস্ত কিছুর মাধ্যমে ভারতবর্ষকে জোড়ার কাজ। এবং যারা তাদের মধ্যে বিভেদকামী শক্তি, সেই সব শ্যামা পোকার লোকেদের দেখলেই মানে পেঁপে আদা চিনি আর কেক কলা চিনি খাওয়ানোর নিদান দেয়া, তাদেরকে যা নয় তাই করে তাদের কাঁথা কাচা, সমস্ত বক্তৃতায়, ভাষণে, লেখায়, যেটা তার কন্যা সব থেকে ভালো এখন অনিতা বসু পাফ, জার্মানিতে গিয়ে যিনি বেঁচেছেন, এটা দেখতে হচ্ছে না তাকে অন্তত, আর যে বিয়ে করে জার্মানিতে থেকে তার শিক্ষারও তিনি মূল্য পাচ্ছেন, কদর পাচ্ছেন, ভদ্রসভ্য লোকেদের মধ্যেও থাকতে পাচ্ছেন। আর এই বিজে মূল্যের এই মানে নাটক তাকে দেখতে হচ্ছে না, যে এখন তারা যথারীতি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এনাকে আর নেতাজি ঠাকুর বানিয়ে পূজ্য করার যে
উপক্রম করছে যে যেন আজকে উনি বেঁচে থাকলে ওনার মতো ব্যক্তিত্ব আজকে শ্যামাপোকা আর ওই সাবারকরদের মতো লোকেদেরকে সাথে তার বক্তব্য মিলে যেত। ফিলিপ মোসকে তিনি তার ডান হাত বানাতেন আর বাঁ হাত বানাতেন দুর্বৃত্তেন্দু চটিকারিকে। তো প্রাক্তন নামাজি যে সেই দুর্বৃত্তেন্দু চটিকারি, তো সেই সব তাকে দেখতে হচ্ছে না, তিনি বেঁচে গেছেন। তো এরকম একটা ব্যক্তিত্ব যে আসলে কীরকম ছিলেন, তিনি যে বামপন্থীই ছিলেন নেহেরুর মতোই, এবং তিনি যে কোনোভাবেই ডানপন্থী ওই ধরনের জিনিসকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী ছিলেন না। তার কারণ এইরকম ধরনের যে কোনো মানুষই জানে যে যত রকম ওই সব বাক স্বাধীনতা, গণতন্ত্র, অধিকার, ব্যক্তি অধিকার, এইসব কথাগুলো তখনই সাজে যখন তারা সেই ভাষাটা বোঝে। যারা বোঝে না, যারা গোবানোর হাইব্রিড, তাদের কাছে যে তাদেরকে যে দেখলেই শ্যুট অ্যাট সাইট করতে হয়, সেই শিক্ষাটাও সেই কাণ্ডজ্ঞানটাও তার মধ্যে ছিল। তো যে বয়সে যেটুকু যে আধ্যাত্মিক হয়ে পড়া, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষিত হওয়া, একজন ব্যক্তি যে মরে গেছে কিন্তু তার আইডিয়ালকে মেনে তার প্রতি আবেগপ্রবণ হয়ে পড়া, সেই সমস্ত রক্তমাংসের মানুষের গুণাগুণগুলো সব কিছুই তার মধ্যে মানে একজন প্রেমিকের যে রস থাকার কথা, যে ব্যক্তিত্ব থাকার কথা, যে বোধ থাকার কথা, এই সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। তাহলে তাকে বোঝা কী করে শক্ত আমি জানি না। আমার তো মনে হয় সেই এলিয়েনদের বোঝা বরঞ্চ শক্ত, যারা হয় যন্ত্রের মতো বাঁচে গোটা জীবন বউয়ের কাপড়ের আঁচলে আর নয়তো মায়ের কাপড়ের আঁচলে। সেই সব লোকেদের বোঝা কঠিন হতে পারে, আর সেই সব মহিলাদের বোঝা কঠিন হতে পারে যারা এইরকমভাবে শুধুই গোল্ড ডিগিংকেই নিজেদের জীবন মনে করেন। তো এরকম মানুষকে বোঝা কখনোই শক্ত নয়। এরকম মানুষকে বোঝা যে শক্ত মনে হচ্ছে, এটা বোঝায় যে কতটা গাওয়ার আমরা জনগণ হিসেবে হয়ে গেছি। তবে সেই গানটা খুবই ভালো, সেই গানের সমালোচনা এখানে হচ্ছে না, শুধু মানুষ যাতে না ভুল বোঝে সেই জায়গায় যাতে পরিষ্কার থাকে সেই জন্যই ভিডিও বানানো। এটা আদৌ আমার ব্যক্তিগত মতামত এবং উপলব্ধি, এখনও পর্যন্ত সীমিত জ্ঞানে যেটুকু সম্ভব হয়েছে। আমার মনে হয় এটা আমাদের লজ্জা, আমরা যদি বলি যে এরকম একটা মানুষকে আমাদের বুঝতে খুব কঠিন লাগছে।